ইসলামী ব্যাংক ঘিরে অস্থিরতা সৃষ্টির শঙ্কা ডাক্তার শফিকের। দখল হাতছাড়া হওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বিরোধীদের অভিযোগ নাকচ অর্থমন্ত্রীর। যে কেউ অংশ নিতে পারবে স্থানীয় সরকার নির্বাচনে, পদ পদবি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই আওয়ামী লীগের কারো, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কর ও ভ্যাট ব্যবস্থায় রদবদলের আভাসে আশাবাদী হলেও উদ্বেগ কাটছে না ব্যবসায়ীদের। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোয় গুরুত্ব অর্থনীতিবিদদের। দেখছিলেন ট্রান্সমেন্ট সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সাথে মিশে যাবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে ৬৮ ব্যক্তিতে দেয়া নোটিশের উপর আলোচনায় তিনি এই মন্তব্য করেন। ইসলামী ব্যাংকের ঘটনা পর্যালোচনায় সংসদীয় কমিটি গঠনেরও দাবি জানায় বিরোধী দল। আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক কোনো বিশৃঙ্খলা নেই। ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সাথে গ্রাহকের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইসলামী ব্যাংকের দখল হাতছাড়া হয়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। আজ দিনের কার্যসূচিতে দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা ও ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য ৬৮ বিধিতে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পরে গৃহীত নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রতি সরকারের পক্ষপাতের অভিযোগ তোলে বিরোধী দল। তারা বলেন, একজন পরীক্ষিত দুর্নীতিবাজকে সরকার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। ইসলামী ব্যাংক ঘিরে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় স্পিকারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা। বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ইসলামী ব্যাংককে রাজনীতি মুক্ত করতে হবে, এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটি ব্যাংকের কর্ণধার। আমরা কি বলবো সেটা বিএনপির ব্যাংক? আমরা কি ঢাকা ব্যাংকে বলবো? মির্জা আব্বাস সেখানে ডাইরেক্টর, তাকে সেটাকে কি আমরা বলবো আপনার বিএনপির ব্যাংক? এসালামের যে মালিকানা, এই ৮২% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইসলামী ব্যাংকের দখল হাতছাড়া হয়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা বলেন, ব্যাংক একক কোনো দলের নয়। অভিযোগ করেন, বয়ান তৈরি করে এসালামের ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছে সরকার। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এসালামকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এসালামকে আবার ফিরে আসার পথ করে দিচ্ছে। এর প্রমাণ ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড। এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। সবশেষে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিরোধী দলের অভিযোগ সঠিক নয়। দেশে আর্থিক ও ব্যাংকিং খাতে কোনো সংকট নেই। মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি।
কোন কোন শক্তির হাত আছে। তারা চায় আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়, ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। ব্যাংকটিকে ঘিরে যে রাজনৈতিক ইকোসিস্টেম তৈরি হয়েছে সেখান থেকে বের হতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। যখন বলি রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক, বিমা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে সরকার। অভিযোগ জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে জামায়াতে ইসলামের পক্ষ থেকে 8,39,505 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে জনগণের কল্যাণ ও বাস্তব চাহিদার প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি বিরোধী দলগুলোর ছায়া বাজেটের ইতিবাচক প্রস্তাব গ্রহণ করলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বাজেট বাস্তবায়নের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, তা না হলে কোনো বাজেটই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, কালো টাকা ও সাদা টাকা এক করে সম্পূরক বাজেট আনার সংস্কৃতি জনগণের স্বার্থ রক্ষা করে না, বরং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। ব্যাংক, বিমা কর্পোরেশন, এই সবগুলাতে আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাচ্ছে, স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বিমা কর্পোরেশন। এইটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখছে। দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সীমান্তে পুশিন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, এতে বাংলাদেশ চাপে আছে এমনটা মনে করেন না জাহিদুর রহমান। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সরকার কাজ করার জন্যই থাকে। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নানা কর্মসূচি নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং। জানান, দেশের মাত্র 8টি উপজেলায় 101 শয্যা হাসপাতাল রয়েছে। প্রতিটি উপজেলায় 101 শয্যার হাসপাতাল করার পরিকল্পনার কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সারা দেশে 666টি খাল ইতিমধ্যেই খনন করা হয়েছে। সীমান্তে পুশিন নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার এটি করছে না, পশ্চিমবঙ্গের নতুন সরকারের এটি নির্বাচনী প্রতিশ্রুতি বলেও জানান তিনি। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। আওয়ামী লীগের পদপদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান জাহিদুর রহমান। আওয়ামী লীগের ব্যাপারে যারা নিষিদ্ধ আছে, আপনারা খেয়াল করবেন যে সরকারের এই বদনামও আওয়ামী গোষ্ঠীরা করেছে, যে 2009 সালের যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান,
তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। ভোক্তাদের কথা চিন্তা করেই ডিজেলের দাম বাড়ায়নি সরকার। দেশে ৫ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামালপুর সীমান্তে আবারও বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিল জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা। সোমবার মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারের চর এলাকায় ১৮ জনকে পুশিনের চেষ্টার সময় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। রবিবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারের চর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চলাইট বন্ধ করে ১৮ জনকে পুশিনের চেষ্টা চালায়, কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশিন চেষ্টা ব্যর্থ হয়। এ সময় সীমান্ত উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠি সোঁটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। এর আগে শনিবার রাতে বড়াইবাড়ির সীমান্তে ৮ জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ। কয়েকদিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশিনের সব চেষ্টা ব্যর্থ করে দেয় বলে জানায় বিজিবি। রাজনৈতিক ফায়দা নিতে এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে অনেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সূত্রাপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে সরকার। দেশের সচেতন মানুষ কোনো ষড়যন্ত্রে কান দেবে না বলেও মনে করেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির শক্তি হচ্ছে জনগণ। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার কারণে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ জিয়ার মতো দেশের স্বার্থে কাজ করার কথা জানান তিনি। বলেন, সরকারের মাত্র ১০০ দিন হয়েছে, তাই এখনই মূল্যায়ন করার সময় হয়নি। এ সময় ঢাকা ৬ আসনের মাদকসহ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাসও দেন ইশরাক হোসেন। সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে চলেছি। সরকার নাকি অনেক ব্যর্থ, মানে ভাবখানা এরকম, আমরা মনে হয় 5 বছর দেশ চালাই, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ১৬ জুন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপিল শুনানি পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রায়টি স্থগিত না হলে বিচার প্রশাসনের স্থবিরতা কাজ করছিল, যার কারণে পার্লামেন্টে অধ্যাদেশটি পাশ হয়নি বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তবে রায় স্থগিতের ফলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হলো বলে মন্তব্য করেন রিটকারী আইনজীবী শিশির মনির। বিস্তারিত রকনুজ্জামানের রিপোর্টে। গত বছরের ২ সেপ্টেম্বর ৩টি পৃথক রিট আবেদনের একসঙ্গে শুনানি করে হাইকোর্ট রায় দেয়। রায়ে অধস্থন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত হয় সুপ্রিম কোর্টের উপর। হাইকোর্টের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ ২০২৫ শিরোনামে গত বছরের ৩০ নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। একই বছরের ১১ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়। যাত্রা শুরু হয় পৃথক সচিবালয়ের। তবে ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি রহিত করে বিল পাশ করা হয়। এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার শুনানি শেষে স্থগিত করে আদেশ দেয় আপিল বিভাগ। এই রায়টি স্থগিত না হলে বিচার প্রশাসনে অস্থিরতা কাজ করছিল বলে ব্রিফিংয়ে জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৪ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ
দের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আমি বলছি চেকস অ্যান্ড ব্যালেন্স রাষ্ট্রের যে তিনটে অর্গান, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে তাহলে আধুনিক কোনো মডার্ন রাষ্ট্র তারা প্রপারলি ফাংশন করতে পারবে না। প্রত্যেকে যেন তার অবস্থান থেকে তার পেরিফেরির মধ্যে কাজ করতে পারে, কোনো কারণে যেন এনক্রসমেন্ট না হয়। আদেশের পর রিটকারী আইনজীবী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচারকদের স্বাধীনতা না থাকলে জনগণের জন্য তারা কাজ করতে পারবে না, বিচার কাজ সঠিকভাবে চলবে না। বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে শুধুমাত্র সরকার কিংবা বিরোধী দলের ব্যাপার না, জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এবং নিম্ন আদালতের ট্রান্সফার এবং পদোন্নতি, তাদের শৃঙ্খলা এবং তাদের ছুটি মঞ্জুরি, এগুলো যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত না রেখে প্রশাসনিক দায় দায়িত্ব কিংবা সরকারের উপর ন্যস্ত করা হয়, তখন বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। বিগত বছরগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা চাই বিচার বিভাগ আইন মেনে চলবে, মনস্টার হবে না। সরকার সবসময় আর্গুমেন্ট করে যে এটা যদি করা হয় তাহলে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে। নো, আমরা কখনোই মনস্টারের পক্ষে নই। আমরা বলছি বিচারকদের আচরণবিধি থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে। আচরণ যদি ভায়োলেট করেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে জনগণের জন্য তারা ভালো বিচার করতে পারেন না। আগামী 16 জুন এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে 2266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 2229 কোটি 13 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 37 কোটি 28 লাখ টাকা। মঙ্গলবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনিক চেয়ারম্যান তারেক রহমান। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অবকাঠামো, পানি সম্পদ, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সভায় প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পায়নি। দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আগামীকাল 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। এজন্য কর ও ভ্যাট ব্যবস্থায় আনা হচ্ছে রদবদল। নতুন এই বাজেট একই সাথে আশাবাদ ও আতঙ্কের বলছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়িয়ে শুধু রেকর্ড পরিমাণ বাজেট দিলেই কাঙ্ক্ষিত ফল মিলবে না। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে উঠছে 2026-27 অর্থ বছরের নতুন বাজেট। দেশের 55তম এই বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় বাজেটের খরচ সামলাতে রাজস্বের টার্গেট ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। 2,51,000 কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকে নেওয়া হবে 1.25 লাখ কোটি টাকার ঋণ। এর আগে দেখেছি যে আমাদের যে অঙ্কের টাকা থাকে, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গায় আমরা এটাই খরচ করতে পারিনি, এবং এখন তো আমরা এটার অঙ্ক আরো বাড়াতে চাচ্ছি, অনেক থোক বরাদ্দ করতে চাচ্ছি। পরবর্তীতে এগুলা হয়তো বা প্রজেক্টে এগুলোকে পরিণত করা হবে। সো এই জায়গাটাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই টাকাটা যে ভালোভাবে খরচ করা, এটা থেকে যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাচ্ছি, সেটা নিশ্চয়তা বিধান করা সেটা কঠিন হবে। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তি বান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্যও থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্য তেলের উৎস কর কমানো সহ বেশ কিছু পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। তবে ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। খুচরা ব্যবসায়ী পণ্য সরবরাহে অগ্রিম কর কাটার পাশাপাশি নতুন বিলাসী 20টি পণ্যে 15% ভ্যাটের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। একটা আছে অবশ্যই আতঙ্ক বিরাজ করছে
এর সাথে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনও বিরাজ করছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ওনারা কিন্তু বারবার বলছেন যে এটা একটা মানে আমাদের জনগণ ফ্রেন্ডলি একটা বাজেট ওনারা দিবেন। তো আমরা এন্টায়ার প্রাইভেট সেক্টর তাকিয়ে আছি যে কিভাবে আমাদের যে ডিমান্ডগুলা মেজরলি ছিল ব্যাংকিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, এসব জিনিস নিয়ে ওনারা কিভাবে ওটার কতটুকু প্রতিফলন আমরা এই বাজেটে দেখব সেটার জন্য অপেক্ষায় রয়েছে। সকল সেক্টর এখন এই মুহূর্তে কিন্তু একটা চাপের মুখে রয়েছে, কেউ কিন্তু ভালো নেই, আপনি যেই সেক্টরের কথাই বলেন। সো এনাদের উপরে যদি আপনার ফার্দার আবার ট্যাক্স ইম্পোজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ওনাদের যে একটা বিশাল বাজেট ওনারা দিচ্ছেন, সেই বাজেটের ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকবে সেটা ফিল আপ হবে না। রাজস্ব খাত বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতির বড় অংশ এখনও অপ্রাতিষ্ঠানিক খাতে, আর তাই বাজেট বাস্তবায়নে আয় বাড়ানোর দিকেই জোর দিতে হবে বেশি। অর্থনীতি সচল করে একই সাথে ওই করের বেস বা নেট বাড়াতে হবে, সকলকে এইভাবে আহ্বান করতে হবে, সিস্টেমে আনতে হবে যে কর দিতে হবে, কেউ অল্প দেবে কেউ বেশি দেবে এরকম না। হ্যাঁ, সুতরাং দুষ্টের দমন সুষ্টের পালনে খুব একাগ্রচিত্ত থাকতে হবে। কেউ ফাঁকি দিয়ে যাবে, কর ফাঁকি দিয়ে যাবে, দেবে না মোটে, করের এতে আওতায় আসবে না, আওতায় আসে না বলেই কিন্তু কর জিডিপি রেশিওটা এত কম। সরকারি অর্থ যেন সঠিক খাতে খরচ হয় তা নিশ্চিতে দেশের সুশাসন নিশ্চিতের তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, অনার্স থেকে বাংলা, ইতিহাস, দর্শন বাদ দেওয়ার তথ্য ভিত্তিহীন। তবে যেসব সাবজেক্টের বৈশ্বিক চাহিদা রয়েছে সেই ধরনের সাবজেক্টগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার কথাও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলারলি টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি, কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা মানে সাবজেক্ট ইনক্লুড করবো, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড, সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট নামগুলো আরেকবার জানিয়ে। ইসলামী ব্যাংক ঘিরে অস্থিরতা সৃষ্টির শঙ্কা ডাক্তার শফিকের। দখল হাতছাড়া হওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বিরোধীদের অভিযোগ নাকচ অর্থমন্ত্রী। যে কেউ অংশ নিতে পারবে স্থানীয় সরকার নির্বাচনে, পদ পদবি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই আওয়ামী লীগের কারো, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কর ও ভ্যাট ব্যবস্থায় রদবদলের আভাসে আশাবাদী হলেও উদ্বেগ কাটছে না ব্যবসায়ীদের। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোয় গুরুত্ব অর্থনীতিবিদদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।